হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 1 এপ্রিল সোমবার। আজ 1 এপ্রিল সোমবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে পাঁচটি বিগ ব্রেকিং আপডেট, 5টি তাজা খবর। আপনি যদি একজন ভারতের নাগরিক হয়ে থাকেন এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, এই প্রত্যেকটি আপডেটই আপনার জীবনে খুবই প্রয়োজন। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। এর সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে, প্যান এবং আধারের সংযুক্তিকরণে আরও 6 মাস সময় দিল কেন্দ্র। আধার ও প্যানের সংযুক্তিকরণের সময়সীমা বাড়ালো কেন্দ্র সরকার। আগামী 6 মাস সময়সীমা বাড়ানো হয়েছে প্যান এবং আধার কার্ডের সংযুক্তিকরণের। চলতি বছরের 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তে এখনও যারা আধার এবং প্যানের সংযুক্ত করিয়ে উঠতে পারেননি, তাদের জন্য এটি একটি বড় সুখবর। 31শে মার্চ প্যান এবং আধার কার্ডের মধ্যে সংযুক্তিকরণের শেষ তারিখ ছিল। আগেই বলা হয়েছিল যে রবিবারের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যানের লিঙ্ক না করানো হলে তা চিরতরে তাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে। সমীক্ষা বলছে মাত্র 50% মানুষ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন এখনও পর্যন্ত। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্স ডিপার্টমেন্ট চেয়ারম্যান সুনীল চন্দ্র জানিয়েছেন, দেশের 42 কোটি মানুষের কাছে প্যান কার্ড রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র 23 মিলিয়ন মানুষের প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত বহু মানুষ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করাতে পারেনি। তাহলে বুঝতেই পারছেন, যেসব মানুষের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত হয়নি, সেটা হতে পারে প্যান এবং আধারের বিভিন্ন ভুলের কারণে। তাই এবার তাদের জন্য কি বড় সুখবর ঘোষণা করলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যেখানে তাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা আরও 6 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। এই সময়সীমার মধ্যে যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্ত করেননি, তারা এই 30শে সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে করে নিতে হবে। পরবর্তী আপডেটে বলা হচ্ছে, সারদা মামলায় এবার কাঠগড়ায় ভোডাফোন আর এয়ারটেল, নোটিশ সিবিআইয়ের নালিশে। সারদা মামলায় সিবিআই এবং কাঠগড়ায় তুলল বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন আর এয়ারটেলকে। সিবিআই কর্তাদের অভিযোগ, এয়ারটেল এবং ভোডাফোনের কাছে কল রেকর্ডস চাওয়া হয়েছিল, কিন্তু সেই তথ্য দিচ্ছে না টেলিফোনিক সংস্থাগুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অভিযোগ করে সিবিআই। সেই অভিযোগের ভিত্তিতে দুই সংস্থাকে নোটিশ ধরালো শীর্ষ আদালত। দুই টেলিফোনিক সংস্থাকে 8 এপ্রিলের মধ্যে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই আদালতে জানায়, সারদাকাণ্ডের কল রেকর্ডস কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার নষ্ট করেছেন বা বিকৃত করেছেন কিনা তা জানার জন্য ভোডাফোন ও এয়ারটেলের কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদন গ্রাহ্য করেনি সিবিআই। 3 ফেব্রুয়ারি সিবিআই বনাম কলকাতা পুলিশের সংঘাত চরমে ওঠে। রাজীব কুমারের বাড়িতে সিবিআই অফিসাররা জেরা করতে গেল। তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেন। জোড়ায় অসহযোগিতার জেরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে জেরা করা হয় রাজীব কুমারকে। তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয় সিবিআই। সেই তদন্ত রিপোর্টে গুরুতর তথ্য রয়েছে বলে জানা যায় দিন কয়েক দুই আগে। শুক্রবার এই মামলা ফের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ওঠে। সেখানে সিবিআই জানায় এয়ারটেল আর ভোডাফোন দুই অসহযোগিতার কথা। তারপরে লিখিতভাবে জবাব দেওয়ার কথা জানানো হয় দুই সংস্থাকে। সিবিআইয়ের অভিযোগে সিটের তদন্তে বহু তথ্য প্রমাণ উঠে এসেছে। সিটের অফিসাররা সেগুলোকে পরে সিবিআইয়ের হাতে তুলে দেয় ঠিকই, কিন্তু এর মধ্যেই বেশ কিছু তথ্য প্রমাণ, কল রেকর্ড নষ্ট ও বিকৃত করে দেওয়া হয়। ওই সময় বিধাননগর পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। তার নেতৃত্বে সিট গঠন হয়েছিল। স্বভাবতই তার বিরুদ্ধেই অভিযোগ ওঠে। তাহলে বুঝতেই পারছেন, সারদা কাণ্ডে বিভিন্ন টেলিফোনিক সংস্থাগুলো যেমন ভোডাফোন এবং এয়ারটেল, এই দুটি সংস্থার বিরুদ্ধে শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। কারণ এই দুটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলে যে এই দুটি সংস্থা চিটফান্ড কাণ্ডে এদের কাছে অনেক কল রেকর্ড, আগামীকালে চিটফান্ড গতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেই রকম কোনো তথ্য প্রমাণ দিয়ে সাহায্য করছে না ওই টেলিকম সংস্থাগুলো। তাই ওদের বিরুদ্ধে অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সিবিআই। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ওদের কাছে নোটিশ পাঠিয়েছে। আগামী 8 এপ্রিলের মধ্যে সমস্ত তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে হবে বলে জানিয়েছে। অপর একটি আপডেটে বলা হচ্ছে, রাজনীতি ছেড়ে দেবেন অনুব্রত মণ্ডল, জানালেন একটি জনসভায়। আর রাজনীতি করবেন না, রাজনীতি ছেড়ে দেবেন অনুব্রত মণ্ডল। ভুল দেখছেন না, একদমই ঠিক পড়েছেন। রাজনীতি ছেড়ে দেবেন অনুব্রত মণ্ডল যদি নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হন। বীরভূমের একটি জনসভা থেকে এই সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূল জেলা সভাপতি। আলিপুরদুয়ারের জনসভা থেকে এবার লোকসভা ভোটে বাংলায় 23টা আসনে জিতবেন বলে দাবি করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। অন্যদিকে তৃণমূলের এবারে টার্গেট 2019-এ 42। সপ্তদশ লোকসভা নির্বাচনে দুই ফুল এর যুযুমান লড়াইয়ে সাক্ষী থাকতে চলেছে বাংলা। উল্লেখ্য, নিয়েলসনের সমীক্ষায় বাংলায় বিজেপির আসন ছাড়া বাড়া ও তৃণমূলের আসন কমার ইঙ্গিত মিলেছে। যদিও এসব কিছুকে খুব একটা পাত্তা দিচ্ছে না অনুব্রত মণ্ডল। হাসনের জনসভা থেকে পাল্টা চ্যালেঞ্জ ছড়ে তিনি বলেন, আমাকে বলছিল বিজেপি নাকি 8
8খানা সিট পাবে পশ্চিমবাংলায়। আমি মা বোনদের বলছি, সবাইকে বলছি, 42-এ 42 হবে। মোদি যদি এখানে সিট 8খানা পায়, আমি রাজনীতি করব না, আমি রাজনীতি ছেড়ে দেবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেইমান বলে উল্লেখ করেন তিনি। যেখানে রাজনৈতিক স্তরে বিজেপি সরকার দাবি করছে এবারে লোকসভা নির্বাচনে বাংলায় 23টি আসন পাবে, সেটাকে কটাক্ষ করে অনুব্রত বলছেন যে 8টিও আসন পাবে না। যদি 8টি আসন পায় বিজেপি, তাহলে রাজনীতি ছেড়ে দেবে অনুব্রত মণ্ডল। ঠিক এইরকমই প্রতিশ্রুতি দিয়েছেন একটি জনসভা থেকে। এবার দেখার আগামী লোকসভা নির্বাচনের ফল বেরোলেই বোঝা যাবে কে কতটা সিট পায়, কার ক্ষমতা ঠিক কতটা। সেই অনুযায়ী আগামী লোকসভা নির্বাচনে যদি 8টির বেশি সিট পায় বিজেপি সরকার, তাহলে রাজনীতি ছেড়ে দেবার দাবি রেখেছে অনুব্রত মণ্ডল। আদেও কি অনুব্রত মণ্ডল এইরকম দাবি পূরণ করতে পারবে? আদেও বাংলায় কে জয়ী হবে? আদেও কি বাংলায় 23টা সিট দখল করতে পারবে বিজেপি সরকার? আগামী লোকসভা নির্বাচনে বাংলায় কে বাজিমাত করবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বাংলা দখল করতে পারবে, নাকি পুনরায় আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজিমাত করে বাংলাটাকে দখল করে রাখবে? এ ব্যাপারে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট জানাবার আগে আপনাদের কাছে করবো একটি রিকোয়েস্ট, আমাদের এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে এরকম আরও ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সুতরাং অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এদিকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে গুগলে ঘুরছে অসংখ্য নকল ফোন ব্যাংকিং অ্যাপ। কতটা সুরক্ষিত আপনার অ্যাকাউন্ট? হ্যাকারদের হাত থেকে বর্তমানে কেউই তেমন নিরাপদ নয়। কোনো সেলিব্রিটি স্পেশাল অ্যাকাউন্ট, বিভিন্ন সংস্থা, এমনকি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটও হ্যাক হওয়ার মতো ঘটনা এখন আকচার ঘটছে। আর আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ে বেশি স্বচ্ছন্দ হন এবং নিয়মিত ফোন থেকে বিভিন্ন আর্থিক লেনদেন করে থাকেন, তাহলে আপনার বিপদ যে কোনো সময় হতে পারে। কারণ গুগলে রয়েছে আপনার ব্যাংকের মতো দেখতে হুবহু নকল অ্যাপ। মাসখানেক আগে একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্টে একটি তথ্য সুরক্ষা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে গুগলে অ্যাপে ইদানিং বেশ কয়েকটি ব্যাংকের ভুয়ো অ্যাপ ঘোরাঘুরি করছে। এই তালিকায় রয়েছে অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক, ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সিটি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নাম। রিপোর্ট অনুযায়ী এই সব ভুয়ো অ্যাপগুলো দেখতে অবিকল ব্যাংকের অ্যাপের মতোই, তাই সকল গ্রাহকদের পক্ষ থেকে সহজে বোঝা সম্ভব নয় কোনটি আসল বা কোনটি নকল। ফলে গ্রাহকরা নিজের অজান্তেই এইসব ভুয়ো অ্যাপ নিজেদের মোবাইলে ডাউনলোড করছেন এবং তাদের ব্যক্তিগত তথ্য সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পৌঁছে যাচ্ছে ব্যাংক জালিয়াতিদের কাছে। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং করতে অভ্যস্ত হয়ে থাকেন বা বিভিন্ন ডিজিটাল লেনদেনের মাধ্যমে আপনি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে ওগুলো ব্যবহার করতে হবে। কারণ ইতিমধ্যেই গুগলে ঘোরাফেরা করছে আপনার ব্যাংকের মতোই হুবহু দেখতে নকল অ্যাপস। আপনার যদি ব্যাংক অ্যাক্সিস ব্যাংক বা ইয়েস ব্যাংক বা ব্যাংক অফ বরোদা বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা সিটি ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক বা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের হয়ে থাকে, তাহলে আপনাকে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই সমস্ত ব্যাংকের দেখতে হুবহু সেম অ্যাপস, হুবহু সেম ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাপসগুলো হুবহু সেম অ্যাপস গুগলে ঘোরাফেরা করছে। আপনি যদি ভুলবশত কোনো রকম বুঝতে না পেরে ওই রকম নকল অ্যাপস ডাউনলোড করে আপনি যদি আপনার তথ্য প্রমাণ দিয়ে ওটাকে লগ ইন করেন, তাহলে আপনার যাবতীয় তথ্য ইতিমধ্যে তৎক্ষণাৎ চলে যাবে হ্যাকারদের হাতে, যার জেরে আপনাকে কিন্তু মহা সমস্যায় পড়তে হবে। আপনার সমস্ত যাবতীয় তথ্য যদি হ্যাকারদের হাতে কোনো কারণে পৌঁছে যায়, তাহলে কয়েক মিনিটের মধ্যে আপনার নিমেষে আপনার অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে যেতে পারে। তাই ওই সমস্ত অনলাইন ব্যাংকিং ইউজ করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। কোনো অজানা অচেনা লিঙ্কে ক্লিক করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনাকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে প্রতিটি দেশবাসীকে সতর্ক করে দিন। আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে পাকিস্তানের ঘুম উড়িয়ে নয়া স্যাটেলাইটে তাক লাগাতে চলেছে ভারত। সবেমাত্র মহাকাশে এস্যাট অ্যান্টি স্যাটেলাইট মিসাইল উৎক্ষেপণের সাফল্য উপভোগ করেছে ভারত। আগামী দিনে মহাকাশের ক্ষমতায়নে যা অন্যতম কাণ্ডারি হতে চলেছে বলে মনে করেন অনেকেই। ঘটনায় পাকিস্তান চোখ কোঁচকালেও তাকে বিন্দুমাত্র আমল না দিয়ে এবার মহাকাশে ক্ষমতায়নে আরও এক চমক দিতে চলেছে 130 কোটির দেশ ভারত। 1 এপ্রিল তারিখে শ্রীহরিকোটা থেকে PLS-BC 45-এর সফল উৎক্ষেপণের অপেক্ষায় ইসরো। সকাল 9:35 উৎক্ষেপণ হবে। এমিস্যাট নামের এই কৃত্রিম উপগ্রহ DRDA তথা দেশের প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছে। মূলত শত্রু শিবিরে রাডারের খোঁজ করবে এই স্যাটেলাইট, যা নিঃসন্দেহে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে বিশাল বড় ঘটনা হতে চলেছে। এই লো আর্থ স্যাটেলাইটের মাধ্যমে জানা যাবে শত্রু দেশ কোথায় রাডার স্থাপন করেছে, সেই সমস্ত জায়গায় খোঁজ খবর দিতে চলেছে এই স্যাটেলাইট। এই ধরনের কাজের জন্য বিমানের ব্যবহার করা হতো, তবে এবার থেকে তা মহাকাশে ঘোরাফেরা করা স্যাটেলাইট করে দেবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। তাহলে বুঝতেই পারছেন, ইতিমধ্যেই কয়েকদিন আগে ভারতে কি অ্যান্টি স্যাটেলাইট মিসাইল উৎক্ষেপণ করেছে, যেই উৎক্ষেপণের মাধ্যমে ইতিমধ্যে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে ভারত, এবং এই আবিষ্কারের মাধ্যমেই পাকিস্তানের ঘুম উড়েছে। তারপরে আবার একটি নতুন মিসাইলের উৎক্ষেপণ করলেন ভারত।
এই নতুন আবিষ্কারে প্রধানত কাজ হচ্ছে নিরাপত্তা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে এই মিসাইলটা বরাবর কাজ করে যাবে। এই নতুন স্যাটেলাইটের অর্থ দেশের শত্রুদের কোথায় রাডার স্থাপন করা আছে সেটি এক নিমেষে ধরে নিতে পারবে, যার ফলে ভারত নিজেকেও আত্মরক্ষা করতে পারবে এবং শত্রু দেশকে আক্রমণ করতেও সাহায্য করবে। ভারতের এই সাফল্য ইতিমধ্যেই পাকিস্তানের ঘুম উড়িয়েছে, ইতিমধ্যেই পাকিস্তান কেঁপে উঠেছে ভারতের এই রকম সাফল্য। এবার পাকিস্তান বুঝতে পারবে ভারতের সঙ্গে লড়াই করার কত সাজা। এবার পাকিস্তান বুঝবে ভারত কী জিনিস। আমরা ভারতীয়রা আমরা গর্বিত, আমাদের দেশ ভারতবাসী, এর জন্য আমরা গর্বিত। আপনি যদি আপনার প্রিয় ভারতবর্ষের জন্য গর্বিত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই জয় হিন্দ জয় ভারত লিখে কমেন্ট করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের আপডেট ছিল এতটুকুই। আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা। আমার এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটি ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন। আর আমার এই 5টি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার ভালো লেগেছে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট ট্রেন্ডিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।